ভিন্ন চোখে বিবেকানন্দ তৃতীয় পর্বে বলবো বিবেকানন্দের বিশ্বজয় সম্পর্কে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমার ভ্রাতা ও ভগ্নীগণ বলে সেখানকার জনগণদের মন জয় করা চারটিখানি ব্যাপার নয়। রাজস্থানের ক্ষেত্রীর মহারাজা অজিত সিংয়ের অনুদান না পেলে বিবেকানন্দের আমেরিকা যাওয়া সম্ভব হতো কিনা সেটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। ফলে নরেন্দ্রনাথ সন্ন্যাস নেওয়া নাম বিবিদিশানন্দ ত্যাগ করে ওই রাজার দেওয়া উপাধি কেন বেছে নিলেন বুঝতে অসুবিধা হয় না। কিন্তু সন্ন্যাস নেওয়ার নাম রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ত্যাগ করে কোনো ব্যবসায়িক গোষ্ঠী বা ধনী ব্যক্তির পছন্দ করা নাম কি গ্রহণ করবেন? যদি তিনি বা তারা সেটা মোটা অঙ্কের টাকা মিশনে দান করেন তাহলে এক্ষেত্রে বলা যায় কখনোই তা হবে না। তাহলে বিবেকানন্দ কি বাধ্য হয়েছিলেন সন্ন্যাস নেওয়ার নাম ত্যাগ করতে? কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, নামের একটা মহিমা ও মাধুর্য আছে বই কি। রবীন্দ্রনাথের নাম যদি হলুই দাস প্রতিদ্বন্দ্বী আর আমার নাম যদি গদাধর তলাপাত্র হতো তাহলে কেমন শোনাতো? রবীন্দ্রনাথ বলেছিলেন তার কাব্যে উপেক্ষিতা প্রবন্ধে, নামকে যাহারা নামমাত্র মনে করেন আমি তাহাদের দলে নাই। কিন্তু বিলে ওরফে বীরেশ্বর ওরফে নরেন্দ্রনাথ ওরফে বিদিশানন্দ ওরফে বিবেকানন্দর মূল পরিচয় কিন্তু আমেরিকা ভ্রমণ করে আসার পর। রামকৃষ্ণের প্রয়াণ পরবর্তী অবস্থা ও বিবেকানন্দের বিদেশ যাত্রার সলতে পাকানোর বিষয়টি একটু মন দিয়ে শুনুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে সুবিধে হবে। এই প্রসঙ্গে আমি তথ্য হিসেবে উপস্থিত করব গবেষক লেখক নিরঞ্জন ধরের অন্য চোখে বিবেকানন্দ গ্রন্থটি। সেখানে 15 পৃষ্ঠায় লেখক লিখেছেন, রামকৃষ্ণের মৃত্যুর পর তার আশ্রয়হীন ও সম্পদশূন্য ভক্তদের জন্য যে বরানগরের মঠ স্থাপিত হয়েছিল তার প্রায় সমস্ত ব্যয়ভার বহন করতেন রামকৃষ্ণের দুই অবস্থাপন্ন গৃহী ভক্ত বলরাম বসু ও সুরেন মিত্র। উপরন্তু ছিল মুষ্টিভিক্ষা, যা গৃহী জীবনে নিন্দনীয় হলেও সন্ন্যাসী জীবনের পক্ষে গৌরববর্ধক। বরানগরের মঠের অধিবাসীরাও তাই অচিরেই স্থির করেছিলেন যে গৃহত্যাগের পর প্রদত্ত অন্ন আর খাবেন না ও মুষ্টিভিক্ষায় তাদের ভরণ পোষণ চালাবেন। নিরঞ্জন ধর এই তথ্য সংগ্রহের সূত্র বলেছেন শারদানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী গ্রন্থের পৃষ্ঠা নম্বর 18 থেকে। ফিরে যাই নামকরণ প্রসঙ্গে। 1886 ডিসেম্বর মাস, নরেন্দ্রনাথের গুরুভাই বাবুরামের মা নরেন্দ্রনাথ ও অন্যান্য সন্ন্যাসীদের নিমন্ত্রণ করলেন তাদের আটপুরের বাড়িতে ছুটি কাটাতে। 24শে ডিসেম্বর, খ্রিস্টান ধর্মের ক্রিসমাস ইভ, প্রায় টানা ছুটির আমেজ। আটপুরে বসে নরেন্দ্রনাথ ও তার গুরু ভাইরা সিদ্ধান্ত নেন বিরজা হোম করে সন্ন্যাস নেবেন। অর্থাৎ বরানগরের পোড়োবাড়িতে মাথা গুজলেও তখনও কেউ ধর্মীয় মতে সন্ন্যাস ছিলেন না। অর্থাৎ রামকৃষ্ণ কাউকেই সন্ন্যাস ধর্মে দীক্ষা দেননি, তিনি ছিলেন শিক্ষাগুরু। মনে রাখা দরকার, রামকৃষ্ণের শিষ্য নরেন্দ্রনাথ, স্বামী প্রেমানন্দ, সর্বদানন্দ, রামকৃষ্ণানন্দ, অভেদানন্দ প্রত্যেকেই যে বয়সে আসক্ত হন তখন সবাই স্কুল কলেজের ছাত্র। এই তথ্য আছে শ্রীম লিখিত নবযুগের মহাপুরুষ গ্রন্থে। স্বামী প্রেমানন্দ প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু উত্তীর্ণ হতে পারিলেন না। একথা শুনে নাকি ঠাকুর বলিলেন, ভালোই হলো, বন্ধন ছিন্ন হলো। পাস তো নয়, বন্ধন। রামকৃষ্ণ নিজে নিরক্ষর ছিলেন, তিনি চাইতেন না আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক ভক্তরা। ধর্ম বিষয়ে কর্তব্যে অবহেলা হয় তাতে। সরাসরি তিনি রামকৃষ্ণানন্দ, যিনি শশী ঠাকুর নামে পরিচিত, তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুই কি করছিলি? আসলে শশী ঠাকুর পড়াশোনায় এত গভীর মনোযোগী ছিলেন যে পেছন থেকে রামকৃষ্ণের 3টি ডাকও তিনি শুনতে পাননি। তাই পড়াশোনায় এত মগ্ন দেখে ঠাকুর বললেন, অপরাবিদ্যা লাভের জন্য যদি তুই ধর্ম বিষয়ক কর্তব্যে অবহেলা করিস তাহলে ভক্তিলাভ হইবে না। শ্রীম নিজের গ্রন্থে লিখেছেন, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, নানান খানার নাম অজ্ঞান। ঈশ্বরকে জানার পর দরকার হয় না অন্য জ্ঞানের, অন্য সব বৃথা।
ঈশ্বরের জ্ঞান ছেড়ে অন্য সব জ্ঞান দুঃখ ও অশান্তির কারণ। কেন মিছিমিছি বই পড়ে খেটে মরব? যা জানার সব তো তিনিই জানাবেন। তাকে জানতে গেলে অধ্যয়ন নয়, চাই সাধনা। তাহলে প্রশ্ন ওঠে, রামকৃষ্ণ মিশন স্থাপন করে শিক্ষাদানের প্রতিষ্ঠান তৈরি করা বিবেকানন্দ অনুগামী সন্ন্যাসীরা রামকৃষ্ণের আদর্শের বিরোধিতাই করছেন? একটা প্রচার আছে, রামকৃষ্ণের মৃত্যুর পর পদব্রজে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন দেশকে চিনতে বিবেকানন্দ। বহু জায়গায় ঘুরেছেন, কিন্তু নিজের রাজ্যের আনাচে কানাচে কিন্তু যাননি। রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে পড়ছে। বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। এবার আমরা দেখব লেখক গবেষক নিরঞ্জন ধর তার অন্য চোখে বিবেকানন্দ গ্রন্থে লিখেছেন, আমরা ইতিপূর্বেই দেখেছি বরানগরে তথা আলমবাজার মঠের ব্যয়ের সিংহভাগ বহন করতেন রামকৃষ্ণের গৃহীভক্ত বলরাম বসু ও সুরেন মিত্র। কিন্তু 1896 সালে মাত্র মাসখানেক ব্যবধানে 13ই এপ্রিল ও 25শে মে এই দুজনই প্রয়াত হন। ফলে মঠে ঘোর আর্থিক সংকট দেখা দেয়। কল্পতরুর দিনে যেসব গৃহীভক্তরা ছিলেন রামকৃষ্ণকে ঘিরে, তারা যেন কোথায় হারিয়ে গেলেন। কোনো রকমে এদিক সেদিক থেকে চেয়ে চিনতে চলে। স্থায়ী সমাধান খুঁজতে বিবেকানন্দ বারাণসীতে গৃহীভক্ত প্রমোদা দাস মিত্রের কাছে সাহায্য ভিক্ষা চেয়ে চিঠি লিখলেন। উত্তরে সেই ভক্ত উপদেশ দিলেন ঘড়া ঘড়া। এই তথ্য নিরঞ্জন ধর সংগ্রহ করেছেন গম্ভীরানন্দ লিখিত যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থের প্রথম খণ্ডের পৃষ্ঠা নম্বর 261 পৃষ্ঠা থেকে। রামকৃষ্ণের মৃত্যুর আগেই নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত মারা যান। টাকা পয়সা তেমন রেখে যেতে পারেননি, সবই খরচা হয়ে গিয়েছিল। তার ওপর নরেন্দ্রনাথের ভাগের বাড়ির সম্পত্তির ভাগ নিয়েও আদালত খরচ চালাতে হতো বিবেকানন্দকে। ফলে নরেন্দ্রনাথ ওরফে স্বামী বি বিদিশানন্দের টাকা জোগাড় করা দরকার ছিল, শুধু মঠের জন্যই নয়, মা ও ভাইদের খরচ জোগাতেও। তাই তার ভারত ভ্রমণের তালিকায় ছিল আর্থিক স্বাচ্ছন্দ্যে ভরপুর রাজস্থানের আলেয়ার, জয়পুর, আজমির, খেত্রি ও গুজরাটের আমেদাবাদ, কাথিয়াওয়াড়া, জুনাগড়, পোরবন্দর, দ্বারকা, বরোদা, খান্ডোয়া, বোম্বাই, পুনা, বেলগাঁও, ব্যাঙ্গালোর, কোচিন, মালাবার, ত্রিবাঙ্কুর, মাদারাই, রামনাথ রামেশ্বরম ও কন্যাকুমারিকার। এই সবকটি রাজ্যই কিন্তু ছিল দেশীয় রাজাদের। এছাড়াও যদি কলকাতার কিছু রাজস্থানী ভক্তও ছিলেন, যারা রামকৃষ্ণদেব বেঁচে থাকতে দান ধ্যান করতেন, কিন্তু রামকৃষ্ণদেব এদের ঠিক তেমন পছন্দ করতেন না। ফলে রাজস্থানী ব্যবসায়ী ভক্তরা একসময় ঠাকুরের কাছ থেকে সরে যান। ফলে ভারত ভ্রমণ করে স্পন্সর জোগাড় করাটাও বিবেকানন্দের ভারত ভ্রমণের একান্ত দরকার ছিল। দিগদর্শনের গ্রাহক ও দর্শক বন্ধুরা প্রশ্ন তুলতেই পারেন, কলকাতায় কি কোনো ধনী ব্যবসায়ী বা জমিদাররা ছিলেন না নরেন্দ্রনাথ ওরফে বি বিদিশানন্দের পাশে দাঁড়াতে, তাকে অর্থ সাহায্য করতে? কেন তাকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতে হলো টাকার জন্য? বিদেশের সম্মেলনে বিবেকানন্দের যাওয়া, তার অর্থ সংগ্রহে ব্যর্থতা, খেত্রির মহারাজার সাহায্য, আমেরিকায় বিবেকানন্দ যে ব্রাদার অ্যান্ড সিস্টার বললে তুমুল ঝড় তুললে, তার কি কারণ? আমেরিকার তৎকালীন আর্থসামাজিক অবস্থা কি ছিল? বিবেকানন্দ কতটা দেশপ্রেমিক ছিলেন কি ছিলেন না? এসব নিয়ে ভিন্ন চোখে আলোচনা থাকবে আগামী পর্বে। চোখ রাখুন দিগদর্শন চ্যানেলে। দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।